উপকূল জুড়ে রিমাল তাণ্ডব, বিস্তীর্ণ জনপদ বিদ্যুৎহীন, বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, 10 জনের প্রাণহানি। রিমালে ক্ষতিগ্রস্ত 19 জেলা, 35,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত। আবহাওয়া অনুকূলে আসলেই পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান প্রধানমন্ত্রী। বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের আশ্বাস। সাবেক আইজিপি বেনজিরকে গ্রেফতারে আইনি বাধা নেই, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইতে পারে দুদক। এমপি আনারের দেহাংশের সন্ধানে 2 বাংলার গোয়েন্দারা, সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢাকার ডিবি টিম। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বিধ্বস্ত জনপদে বিদ্যুৎহীন প্রায় 2.5 কোটি গ্রাহক। জ্বরের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত নিচু এলাকা। বিভিন্ন জেলায় এ পর্যন্ত মারা গেছেন 10 জন। রিমালের প্রভাবে টানা ঝড় বৃষ্টি হচ্ছে দেশজুড়ে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের সহায়তায় খুরশিদ আলম মুকুলের প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকাসহ সারা দেশেই ঝড়ো হাওয়াসহ ঝরছে ভারী বৃষ্টি। ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে ভোলার লালমোহনে এক বৃদ্ধা এবং দৌলতখানে এক শিশুসহ মারা গেছেন 3 জন। চর কুকরিমুকরি সহ চর ফ্যাশনের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 20,000 মানুষ। বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর, বিদ্যুৎহীন হয়ে বিপর্যস্ত জনজীবন। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি 4-5 ফুট উঁচুতে প্রবাহিত হচ্ছে। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দী 70,000 মানুষ, বিদ্যুৎহীন কয়েক উপজেলা। মতিরহাট, লুধুয়া, কালকিনি, সাহেবেরহাট ও রামগতিতে বিধ্বস্ত অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম মহানগরীর বাইজিদ বোস্তামি থানার টেক্সটাইল গেটে দেয়াল ধসে মারা গেছেন এক যুবক। জলাবদ্ধতায় বন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সহ চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। সাগর উত্তাল থাকায় বন্ধ জাহাজের পণ্য খালাসও। জলোচ্ছ্বাসে প্লাবিত বাগেরহাটের মোংলা, রামপাল, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ভেসে গেছে চিংড়ি ঘের। বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা। নদ-নদীগুলো বেড়েছে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি জোয়ারের পানি। খুলনার কয়রায় 3টি জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত অন্তত 20 গ্রাম। ভেসে গেছে শতাধিক চিংড়ি ঘের, ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট। পাউবু জানায়, জোয়ারের তীব্র চাপে মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহের কোনা, মহারাজপুর ইউনিয়নের 10 হালিয়া ও দক্ষিণ বেতকাশী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বেলালগাজীর বাড়ির সামনের বাঁধ ভেঙে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার 11টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 50,000 মানুষ। হাতিয়া নদীর পানি বেড়েছে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট। জোয়ারের পানিতে প্লাবিত নিঝুম দ্বীপের প্রধান সড়ক ও বাজারও। 6 থেকে 7 ফুট পানির নিচে পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়ার নির্মাঞ্চল। ভেসে গেছে প্রায় 800 ঘের এবং 2,500 পুকুরের মাছ। এখনও উত্তাল বঙ্গোপসাগর। 2 দিন ধরে বিদ্যুৎহীন পুরো উপজেলা। যশোরে গুড়ি বৃষ্টিপাতে বিদ্যুৎহীন পল্লী বিদ্যুতের বেশিরভাগ সঞ্চালন লাইন। ঝড়ে ক্ষতিগ্রস্ত সবজি ক্ষেত। পিরোজপুরে ভারী বর্ষণে পানি ঢুকেছে বসতঘরে। গবাদি পশু, হাঁস মুরগি, ফসলের ক্ষেত ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। ঝড়ের প্রকোপে বরিশাল নগরীর রূপাতলীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা গেছেন হোটেল মালিক লোকমান হোসেন ও শ্রমিক মোকসেদ। ঝড়ে বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত বেশি। আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত প্রায় 1.5 লাখ পরিবারের বসতবাড়ি। সাধারণ মানুষের ক্ষতি পুষিয়ে দিতে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান।
মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদন। বেসামাল রিমালে ভেঙেছে ছোট বড় অসংখ্য বাঁধ, আর তাতেই প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। স্থলভাগের ১৯ জেলায় ক্ষয়ক্ষতি স্মরণকালের সব রেকর্ড ভেঙেছে। এখন কম বেশি সবাই সচেতন, তাই আশ্রয় কেন্দ্রে গেছে ৮ লাখ মানুষ। এতে জানমালের নিরাপত্তা ঘটলেও ঘর বাড়ি আর ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী প্রাথমিক হিসেব বলছে ৩৫,৪০০ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত ১,১৪,৯৯২টি ঘর। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিমন্ত্রী। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১,১৪,৯৯২টি ঘরবাড়ি। জিটিপি পদ্ধতিতে আমরা যেহেতু এগুলি দিই, এখানে কোনো নয়সা হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা যেটা দিই সম্পূর্ণভাবে স্বচ্ছতার সাথে, যার টাকা তার কাছে আমাদের পৌঁছে যায়। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া হয়েছে ৬,৮৫,০০,০০০ টাকা, নগদ ৩,৮৫,০০,০০০ টাকা, ৫,৫০০ মেট্রিক টন চাল, ৫,০০০ প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য কিনতে ১,৫০,০০,০০০ এবং গোখাদ্যের জন্য ১,৫০,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। এবার যে আমরা বরাদ্দ এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি, এটা আজকের দিন পর্যন্ত আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত হয়েছে, এটা শুধু তো আমাদের মন্ত্রণালয়ে শুধু সীমাবদ্ধ না, আমাদের যেমন এটার মধ্যে রোডসের অংশ আছে, আমার ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সম্বোধনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা আমাদের মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যার যার মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা এবং তার এগুলি হিসাবগুলি আনার জন্য। আমরা তো এটা সব মন্ত্রণালয় মিলিয়ে জন্য কাজ করতেছি। এখানে আমার মন্ত্রণালয় কাজ করবে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে অফিস থেকে ঘর বাড়ি করার খামার বাড়ি আছে, এটা আমরা সমন্বিতভাবে এটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা প্রত্যেক মন্ত্রণালয় যার যার অবস্থান থেকে ঘরবাড়ি নির্মাণ সহ অন্যান্য ক্ষতি পুষিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। অনেকেই মারা গেছে, যাওয়ার পথে দেওয়াল ধসে বিভিন্নভাবে এই ১০ জনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে আছে। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। আবহাওয়া অনুকূলে আসলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য দলের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান ওবায়দুল কাদের। এ সময় আরও জানান, দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে বিরোধী দল হিসাবে বিএনপি ব্যর্থ বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, তারা শুধু সহায়তার নামে ফটো সেশন করে, কিন্তু কোনো মানবিক কাজ করে না। সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন, তদারকি করেছেন, উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব পরবর্তী ক্ষয়ক্ষতির সার্বিক খবর জানতে মোংলা থেকে যুক্ত করে নিচ্ছি সহকর্মী আবুল হাসানকে। হাসান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রেমালের তাণ্ডব পরবর্তী সার্বিক যে কি অবস্থা সেই তথ্য একটু জানাবেন, পাশাপাশি এই এলাকা এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে কিনা সেটাও একটু জানাবেন। ফিরদৌসী, ঘূর্ণিঝড় রেমেল উপকূল অতিক্রম করে গেলেও এখানে কিন্তু আতঙ্ক কাটেনি। ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর বিপদ সংকেত জারি করলেও এই উপজেলা জুড়ে কিন্তু এখনো প্রচন্ড বাতাস এবং বৃষ্টি ঝরে যাচ্ছে। এই জন্য একটা আতঙ্ক বিরাজ করছে এই উপকূলবাসীর মধ্যে। এদিকে ক্ষয়ক্ষতির কথা আপনি জানতে চেয়েছেন, এরই মধ্যে কিন্তু ক্ষয়ক্ষতির বিষয়টা কিন্তু উপজেলা প্রশাসন সেটা নির্ধারণ করতে পারেনি। তবে গতকালকে যে আঘাত এনেছে এবং এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাবে এই উপজেলায় অন্তত ৬০,০০০ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে।
আছে এবং 8,000 গাছপালা এবং কাঁচা এবং আধা পাকা ঘরবাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে। এছাড়া এই এলাকার প্রায় 2,000 মাছের ঘের কিন্তু পানিতে তলিয়ে গেছে। আর সুন্দরবনও কিন্তু প্রচন্ড তাণ্ডব চালিয়েছে। তবে এই মুহূর্তে সুন্দরবন বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমি কথা বলেছি, কিন্তু তারাও আসলে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু তারা এখন পর্যন্ত নিরূপণ করতে পারেনি। তবে গাছপালা যে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে সেই আশঙ্কাটা তারা করেছে। এদিকে মোংলা সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর সিগন্যাল জারি করার পর থেকে কিন্তু তাদের মোংলা বন্দর জেটি থেকে যে পণ্য ডেলিভারি এবং আমদানি করা রিকন্ডিশন গাড়ি সেসব খালাস কিন্তু চলছে। তবে বন্দরে অবস্থানরত যে 6টি বাণিজ্যিক জাহাজ সেসব জাহাজে কিন্তু পণ্য ওঠানামার কাজ কিন্তু এখনো শুরু হয়নি। দুর্যোগ কেটে গেলে সেসব জাহাজে কাজ শুরু হবে। আর গতকাল থেকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, এই জন্য একটা ভুতুড়ে পরিবেশ কিন্তু রয়েছে এখানে। তো এই ছিল আসলে মোংলার সর্বশেষ খবর। আবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মোংলা থেকে আবুল হাসান জানাচ্ছিলেন এবং সেখানকার যে সার্বিক পরিস্থিতি আমরা শুনলাম, সেখানে পরিস্থিতি এখনো খুব একটা ভালো না, কারণ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এবং সার্বিক ক্ষতি এখনো প্রশাসন আসলে বুঝে উঠতে পারেনি। আমরা যাচ্ছি পরবর্তী নিউজে এবং সেখানে বলতেই হচ্ছে যে প্রবল ঘূর্ণিঝড় রিমাল ক্রমান্বয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে বাংলাদেশ অতিক্রম করছে। 4 সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। প্রবল ঘূর্ণিঝড় রিমাল সাগর আইল্যান্ড ও খেপুপাড়া হয়ে উপকূলে আঘাত হানার পর দুপুরে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে। এরপর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। রিমাল সম্পর্কিত আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, ঘূর্ণিঝড়টি স্থলগভীর নিম্নচাপে রূপ নিয়েছে, যার ফলে নামিয়ে দেওয়া হয় মহাবিপদ সংকেত। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিকেলে ঢাকাসহ দেশের মধ্যভাগে বয়ে গেছে স্থল নিম্নচাপ। এ সময় বাতাসের গতি ছিল 30 থেকে 40 কিলোমিটার। ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে, এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশেই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড় শেষ হলেও আগামীকাল সকাল পর্যন্ত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামী 48 ঘন্টায় সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভূমিধস এখন চট্টগ্রাম এলাকায় কিছু বৃষ্টিপাত হচ্ছে। আজকে যেমন 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টিপাত হলো চট্টগ্রামে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, রিমালের ক্ষয়ক্ষতির আরও খবর জানাবো সংবাদের পরবর্তী অংশে। বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়ে স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং রপ্তানি ভিত্তি সম্প্রসারণে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিভেন কোভোস ও প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কেশব সহ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I may remind you that Bangladesh has the most liberal investment policy status in the region. Also be assured that we are giving top priority to improving our investment environment. স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হবারও আহ্বান জানান সরকার প্রধান। We aspire to become a smart nation by 2041. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed,
prosperous and smart Bangladesh by 2041. মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির বৃহত্তম গন্তব্য উল্লেখ করে আগামীতে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। I urge all U.S. business leaders to explore business opportunity and invest in Bangladesh. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অনুসন্ধানের প্রয়োজনে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। দুপুরে সুপ্রিম কোর্টে এই আইনজীবী বলেন, দুদকের তদন্ত চলমান রয়েছে, প্রয়োজন মনে করলে বেনজির আহমেদকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইতে পারে দুদক। আইনজীবী খুরশিদ আলম খান জানান, পূর্বে সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত। পরবর্তীতে আবারও দুদকের আবেদনে 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আছে, অনুসন্ধান চলাকালীন সময় সেগুলো গ্রেফতার করতে পারেন যদি তার যদি ক্রেডিবল ইনফরমেশন থাকে। অনুসন্ধান চলছে, অনুসন্ধান শেষ হলে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটন ও মরদেহের খণ্ডাংশ উদ্ধারে একসাথে কাজ করছে কলকাতা ও ঢাকার গোয়েন্দা পুলিশ। দ্রুত সময়ের মধ্যে মরদেহের খণ্ডাংশ উদ্ধারের আশা প্রকাশ করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। কলকাতায় পৌঁছার পর 3 দিনে এরই মধ্যে 2 দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল। সকালে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে আসামি কসাই জিহাদকে নিয়ে ঘণ্টাখানেক অবস্থান করেন দলটি। জিজ্ঞাসাবাদ শেষে জিহাদকে সঙ্গে নিয়ে বাগজোলা খাল এলাকায় তল্লাশি চালান তারা। এ সময় কলকাতা পুলিশ ও সিআইডির দলও তাদের সঙ্গে ছিল। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, স্বল্প সময়ের মধ্যে নৃশংস এই হত্যার তদন্ত কাজ শেষ করবেন তারা। এমপি আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারেও আশাবাদী ডিবির এই শীর্ষ কর্তা। ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট কাজ করছে, আমরা তাদের পাশে আছি। আমরা মনে করি তাদের যে আন্তরিকতা, তাদের যে একনিষ্ঠ চেষ্টা, আমি মনে করি এটা অবশ্যই আমরা স্বল্প সময়ে উদ্ধার করতে পারবো। এরকমভাবে অপরাধীরা ঘাতকরা, মাস্টারমাইন্ড, মদতদাতা বা তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে, তারা কিন্তু অত্যন্ত প্ল্যান-ওয়াইজ ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ডটি ঘটেছে গম করার উদ্দেশ্যে, এবং অপরাধের ভিন্ন খাতে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার তারা ধাবিত করেছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করা সহ পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রেখে নাগরিকদের বহুতল ভবন নির্মাণের পরামর্শ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সংস্থাটির উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগ বলছে, পার্কিংয়ের জায়গায় অন্য কোনো স্থাপনা করতে দেয়া হবে না। প্রতিষ্ঠান বা ব্যক্তি যারাই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন তাদের চিহ্নিত করে নোটিশ দেওয়া হয়েছে। শিগগিরই উচ্ছেদ অভিযানে পরিচালনা করবে রাজুক। বাকিটা জানাচ্ছেন রাসেল খান। বনানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ রেস্টুরেন্টে অগ্নি দুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষের প্রাণহানির পর নড়েচড়ে বসেছে রাজুক। সংস্থাটির নগর উন্নয়ন বিভাগের আওতায় গঠন করা হয়েছে আন্তঃসংস্থা বিভাগ। এরই ধারাবাহিকতায় রাজধানীর শ্যামলীতে বেশ কটি বহুতল ভবন পরিদর্শন করে রাজুকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগ। ভবনের অবকাঠামো এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখে কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরীর নেতৃত্বে একটি পরিদর্শন দল। এছাড়া অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে অবগত হওয়া ও ত্রুটি বিচ্যুতি নিরসনে করণীয় বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমও শুরু করেছে কমিটি। নির্মাণাধীন ভবনে যেসব ভুল ত্রুটি রয়েছে সেগুলো চিহ্নিত করে রাজুক, পরে তা সংশোধনের সুযোগ দেওয়া হয়।
বিধিমালার মধ্যে থেকে ওইখানে আরও কি বিধিমালার মধ্যে কি সংযোজন করলে ফায়ার সেফটিটা বাড়ানো যেতে পারে, সেই লক্ষ্যে আমরা বিধিমালাও সংশোধনের কাজ করছি এবং আমরা ইন্সপেকশন করছি, আমরা নোটিশ করছি। অনুমোদিত নকশা ব্যত্যয় করে কোনো কাজ করলে ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পরিদর্শন দল। আমাদের ইন্সপেকশন টিম যাচ্ছে, নোটিশ করতেছে, যেখানে বেসমেন্টকে পার্কিং থাকার কথা কিন্তু এখনো অন্য ইউজ করছে, এটা আমরা উচ্ছেদ করে আমাদের যে টিম আছে সেটা আমরা উচ্ছেদের প্রোগ্রাম দিচ্ছি, আমরা সেভাবে খালি করার চেষ্টা করছি। অনেকগুলো বেসমেন্টে মিসইউজ হচ্ছে। আমি উত্তরাতে মোবাইল কোড করার সময় আমি এরকম 3টা নিচে গেড়ে মার্কেট দিয়ে দিচ্ছে, গাড়ির পার্সেল মার্কেট দিছে, সেখানে একটাতে আমি 22টা দোকান আর একটাতে 37টা দোকান ভাঙছি একদিনে, দিয়ে আমরা উচ্ছেদ করেছি। আমরা এই কাজটা অব্যাহত রাখছি। নকশা অনুযায়ী ভবন নির্মাণ ও অগ্নিঝুঁকি মোকাবেলায় ফায়ার সার্ভিসের দিক নির্দেশনা মেনে ভবন নির্মাণ করতে মালিকদের প্রতি আহ্বান জানায় রাজুক। করার ফলে আপনারা কোনো চেকলিস্ট আছে, ইন্সপেকশন করেছেন? রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। ঘূর্ণিঝড় রিমাল এর কারণে এই ধাপে 109 উপজেলার 19টিতে ভোট গ্রহণ স্থগিত করেছে কমিশন। এদিকে শেষ মুহূর্তে প্রচারে নানান প্রতিশ্রুতিতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। নাটোর, নরসিংদী, লক্ষ্মীপুর ও জামালপুর প্রতিনিধির তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন মাসুম আলিসা। 90 উপজেলা পরিষদের ভোট 29 মে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। নাটোরের গুরুদাসপুর ও বড়াই গ্রামের শেষ সময়েও প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের মুখে। আমার কাছ থেকে খালি হাতে অথবা সেবা না পেয়ে ফিরে যায় নাই। আমি আগামী দিনেও তেমনিভাবে তাদের পাশে থাকব। আমি জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি, জনগণই আমার শক্তি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নরসিংদীর শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় অন্য প্রার্থীরা নানাবিধ শঙ্কায়। আমরা চাই সঠিক নির্বাচন, সঠিক ভোট। আমরা এমন প্রার্থীরা ভোট দিব যে প্রার্থীরা কি আমাদের সমাজে কাজ করব। মাননীয় এমপি মহোদয় ওনার স্ত্রীকে দাঁড় করিয়ে উনি একটা অনৈতিক কাজ করতেছেন। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যার ঘটনায় রায়পুরায় সব পদের নির্বাচন স্থগিত রয়েছে। রায়পুরা উপজেলায় নির্বাচন বাতিল করা হয়েছে। শিবপুরে নির্বাচন স্বাভাবিকভাবে চলবে। লক্ষ্মীপুর সদরে গানে গানে মাইকিং, উঠোন বৈঠকে ভোট চাইছেন প্রার্থীরা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাড়া ও মহল্লার অলিতে গলিতে ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে। অভিযোগ পাল্টা অভিযোগ প্রার্থীদের। যে কারণে আমি বিশ্বাস করি যে মাদারগঞ্জের মানুষ আমার সাথে আছে, থাকবে। সবাইকে নিয়ে সমৃদ্ধ এবং স্মার্ট এবং আলোকিত মেলান্দ বজায় করব। আমাকে যেভাবে নির্যাতন করছে, যেভাবে অত্যাচার করছে, এটার জবাব যেন আপনারা 29 তারিখে দিতে পারেন। হুমকি ধামকির মধ্যে এই নির্বাচন হবে না। আমি বিশ্বাস করি সুন্দর সুষ্ঠু মধ্য দিয়ে ইভিএমের পদ্ধতিতে এবার নির্বাচন হবে। সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমরা বদ্ধপরিকর। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বগুড়া সদর, শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গল ও কমলগঞ্জ 2 উপজেলার অর্ধশতাধিক চা বাগান সহ গ্রামগঞ্জ ও হাটবাজারে জমে উঠেছে শেষ সময়ের নির্বাচনী প্রচারণা। অবাধ সুষ্ঠু ভোটে আগামী নেতা নির্বাচন করতে চান ভোটাররা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও প্রসঙ্গ রিমালের প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাঘাট, বসতবাড়ি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের 11,500 কোটি টাকা যেন ভেসে গেছে বানের জলে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন হাসান ফেরদৌস। রিমালের প্রভাবে দুপুর পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি হয়েছে 200 মিলিমিটার। তাতেই তলিয়ে গেছে অধিকাংশ এলাকা। নগরীর মোড়ে মোড়ে তৈরি হচ্ছে অসহনীয় জলজট। ব্যবসা প্রতিষ্ঠান আর বাড়িঘরে ঢুকে পড়েছে নর্দমার পানি। গৃহবন্দী বন্দরনগরীর লাখো মানুষ। নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলজটের মাত্রা বাড়ছে দিন দিন। এখানে সমুদ্রের ফিল নামা যাবে বর্তমানে এই অবস্থা। আমাদের ঘরে 1 কোমর পানি, ঘরে থাকতে পারতেছি না, বাইরে ঘুরতেছি পানি। আমি সকালবেলা আসতেছি যে আমার 1 কোমর পানি, আমি লঙ্গি পেন দিয়ে আসছি, ফ্যান ব্যাগে নিয়েছি,
ফ্লাইওভার দিয়ে গেছিলাম, এখন আবার এখান থেকে আসতে পারতেছি না, তার জন্য এখান থেকে ঘুরে ঘুরে খালি লাগাই নিয়ে আসতেছি। চট্টগ্রামের মানুষের কাছে জলাবদ্ধতার গল্প নতুন কিছু নয়, তবু এবারের অভিজ্ঞতা একেবারে ভিন্ন রকম। কারণ সিডিএ ও সিটি কর্পোরেশনের কথা ও কাজে মিল পাচ্ছে না সাধারণ মানুষ। মাঝ থেকে পুরনো ভোগান্তি নতুন রূপে চট্টগ্রামবাসীর দোরগোড়ায়। সিটি কর্পোরেশনে ঠিক মতো তাদের কাজ চালাচ্ছে না, তারা নালা ডালা ভুরি গেছে গো, সব গাড়ি চালান জানা। এখানে সবাই বলেন যারা প্রতিনিধি করতে আছে কেউ কিন্তু যাচাই বাছাই করতে আছেন মানুষ যে কত কষ্টে আছে। বিশেষজ্ঞদের অভিযোগ, পানি নিষ্কাশনের মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি। পরিকল্পনা 63-তেও নেওয়া হয়েছে, 95-এ নেওয়া হয়েছে, এখন আরেকটি পরিকল্পনার উদ্যোগ সিডিএ নিয়েছিল, সেটিও এখন পর্যন্ত অনুমোদন হয়ে আসেনি। অর্থাৎ প্রকল্প অনুমোদনের আগেই মেয়াদ শেষ। জলাবদ্ধতা নিরসনে 11,500 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছিল 2017 সালে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে বাস্তবায়ন করছিল 4টি প্রকল্প। অথচ 6 বছরেও সেসব প্রকল্পের সুফল পেল না চট্টগ্রামবাসী। জলাবদ্ধতা নিরসনে প্রায় 11,500 কোটি টাকার প্রকল্প কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড। রেমালের প্রভাবে সকাল থেকেই ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা এভাবেই নিমজ্জিত হয়ে পড়েছে। আর এর ফলে দুর্ভোগে পড়েছে চট্টগ্রামের মানুষ। এর থেকে দ্রুত পরিত্রাণ চান তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। জলাবদ্ধতার খবর জানতে চট্টগ্রাম থেকে যুক্ত করে নিচ্ছে সহকর্মী হাসান ফেরদৌসকে। ফেরদৌস, বন্দরনগরী চট্টগ্রামে এখনও কি জলাবদ্ধতা রয়েছে কিনা সেটা জানাবেন, পাশাপাশি ঘূর্ণিঝড় রেমালের যে সামগ্রিক প্রভাব সেটা সম্পর্কে একটু জানাবেন। আপনি যেমনটা আমাদের সংবাদে প্রচারিত হচ্ছিল যে জলাবদ্ধতা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রামে আজকে সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে। আর রিমালের প্রভাবে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর যেটি বন্ধ ছিল ভোর থেকে সেটি চালু করা হচ্ছে এবং সেখানে অপারেশনাল কার্যক্রম চলছে। চট্টগ্রাম বন্দরে বন্ধ থাকার পর সেখানেও অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে এবং চট্টগ্রামের যেটি টানেল ছিল, যে টানেলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, সেই টানেলটিতে কাজ চলছে। এই টানেলগুলোতে এখন সেইভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বৃষ্টির প্রভাবে চট্টগ্রামের যে নিম্ন এলাকাগুলো সেগুলোতে প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং বিশেষ করে চট্টগ্রামের যে নিম্নাঞ্চলগুলো আগ্রাবাদ, বাদামতলী থেকে শুরু করে হালিশহর, পতেঙ্গা এলাকা এবং বহদারহাট, মুরাদপুর, বাটালগঞ্জ, সেখানে কাতালগঞ্জ, সমস্ত এলাকাগুলোতে আজকে কোমর পানিতে নিমজ্জিত হয়ে যায়। বিশেষ করে এই সময়টাকালে সকালবেলা ছিল জোয়ারের সময়, সেই জোয়ারের সময় থাকার কারণে বৃষ্টি এবং জোয়ারের পানি মিলে পুরো পুরো এলাকাটি ডুবে যায় এবং এর কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে অধিকাংশ এলাকাতে বিদ্যুতের সংকট দেখা দিয়েছিল, বিদ্যুৎ ব্যবস্থা, এবং কোথাও কোথাও গ্যাসের সংকট দেখা দেয় এবং যারা অফিসগামী নিম্ন আয়ের মানুষজন তাদেরকে অনেক সংকটে পড়তে হয়েছে, অনেক সমস্যা পড়তে হয়েছে এই বৃষ্টির কারণে। এখনো অনেক এলাকা, যেগুলো আগ্রাবাদ সিটি এলাকা সহ বহদারহাট এবং বাদুরতলা এলাকা এখনো পানি নিমজ্জিত হয়ে আছে। অধিকাংশ বাসা বাড়িতে এখনো পানি, মানুষের খাওয়া দাওয়ার বস সমস্যাগুলো হচ্ছে এই কাজগুলো। এবং এখনো ঝোড়ো হাওয়া, আপনি দেখছেন যে এখনো বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে অনেকে যারা নিম্ন আয় যারা মানুষজন আছে তাদেরকে সমস্যা পড়তে হচ্ছে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে। এছাড়া ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকা সীতাকুণ্ড, মিরসরাই, আনোয়ারা সহ বাঁশখালী এবং সন্দ্বীপের বিভিন্ন জায়গায় বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেড়িবাঁধের ধ্বংস হয়ে যাওয়ার কারণে পানি ঢুকে পড়েছে এবং পানি ঢুকানোর যে ফসলের, বিশেষ করে যে সবজি ফসল, সেই ফসলের অনেক নষ্ট হচ্ছে। অনেকগুলো চিংড়ি ক্ষেত সহ এবং যে পুকুরগুলোতে মাছ ছিল সেগুলো মাছের চাষের যে ক্ষেতগুলো ছিল সেটি নষ্ট হচ্ছে। আমরা যার সামনে প্রশাসনের সাথে কথা বলেছি। এছাড়া যে এখন যে বৃষ্টিপাত হচ্ছে, এখন যে সংকটটি দেখা দিয়েছে সেটা হচ্ছে পাহাড় ধসের সংকট। পাহাড় ধস হতে পারে এই আশঙ্কা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে এবং এর প্রেক্ষিতে পাহাড়ে যারা বসবাস করছে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সার্বক্ষণিকভাবে যাতে পাহাড় ধসে বড় ধরনের ঘটনা ঘটতে না পারে এমন তোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সার্বিকভাবে বলা যায় যে ঘূর্ণিঝড় রিমালের কারণে যেসব ক্ষয়ক্ষতি হচ্ছে এবং বৃষ্টির কারণে এখন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো প্রতিরোধের জন্য প্রশাসন উদ্যোগ নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। হাসান ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের খবরাখবর শুনছিলাম। এদিকে ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত উপকূল জুড়ে কাজ করছেন রেড ক্রিসেন্টের শত শত স্বেচ্ছাসেবী, বিতরণ করছেন শুকনো খাবার।
আর ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের যাবতীয় সরঞ্জামও রয়েছে প্রস্তুত, জানাচ্ছেন অখিল পোদ্দার। রিমালের আঘাত ম্রিয়মাণ হলেও ক্ষতির মাত্রা একেবারে কম নয়। দুর্গতদের পাশে দাঁড়াতে তৎপর রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। শুকনো খাবার পৌঁছে দিতে দুর্গম এলাকায় ছুটছে স্বেচ্ছাসেবীর দল। কোনো পশু পাখি এবং মানুষ যেন মারা না যায়, তাই এই জন্য আমরা সদা প্রস্তুত থাকি। এই অর্গানাইজেশন অলওয়েজ প্রস্তুত থাকে যে কোনো দুর্যোগে, যে কোনো জায়গায়। এটা সারা বিশ্বে যে 9টা আমাদের সঙ্গে রেড ক্রস রেড ক্রিসেন্ট ছিলেন, সবাই ফান্ড দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের 2000 কর্মী, 2000 ভলেন্টিয়ার ছিল এখানে, তার সঙ্গে সরকারের আরও 50-60 হাজার এবং সমন্বিত প্রোগ্রাম। ঘূর্ণিঝড় শুরুর আগে থেকেই দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে বৈঠক করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট। আমেরিকান রেড ক্রস ওখানে ছিলেন, জাপান রেড ক্রস ছিলেন, সবার প্রতিনিধি উপস্থিত ছিলেন। মন্ত্রী মহোদয় সহ আমরা এই আলোচনায় বসে আমরা কীভাবে মোকাবেলা করতে পারি, কারণ আমরা অ্যান্টিসিপেটরি অ্যাকশন, আমরা অ্যান্টিসিপেশন করে আগের থেকে আমরা অ্যান্টিসিপেট করব, অনুমান করব কী হচ্ছে না হচ্ছে, তার আগেই আমরা প্রস্তুত করে রাখি, যেন একটা কিছু হওয়ার আগেই আমরা সেখানে যেতে পারি এবং মানুষকে সাহায্য করতে পারি। সবাই মিলে কাজ করলে ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ হবে অনুকরণীয়, এমন দাবি রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের। যেদিকে বেশি ক্ষয়ক্ষতি সেদিকে আমরা পাঠাবো। আমাদেরকে সব সেখানে যা যা প্রয়োজন ওই একটা ঘূর্ণিঝড়ের পরপর এগুলো আমরা সব প্রস্তুত করে রেখেছি। 2 নম্বর, আমাদের একটা রুম আছে, যে একটা রুমের মধ্যে দেখা গেল এখানে সারা দেশের সঙ্গে যোগাযোগ, ওই উপকূলীয় অঞ্চলের 19টা জেলার সঙ্গে যোগাযোগ, 9টা জেলার সঙ্গে যোগাযোগ, এবং সেইখানে আমরা ওনাকে কথা বললাম যে আজকে কক্সবাজারে কী হচ্ছে, তারপরে ওই উপকূলীয় অঞ্চলের প্রত্যেকটা জেলায় পটুয়াখালী কী হচ্ছে, বরিশালে কী হচ্ছে, কয়রায় কী হচ্ছে, মংলায় কী হচ্ছে, পায়রা বন্দরে কী হচ্ছে। আমাদের প্রতিনিধি, আমাদের ভলান্টিয়ার সেখানে আছে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। নতুন ভূমি আইনে করা প্রথম মামলা সহ অন্যগুলো 90 দিনে নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ বিচার প্রার্থীদের। বিশেষজ্ঞরা বলছেন, ভূমি আইন পাশ হওয়ার পরও সুফল না পাওয়াটা দুঃখজনক। ভুক্তভোগী বিচার প্রার্থীদের উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আর্য। রিনি পারভিন 2 সন্তানকে নিয়ে বসবাস করেন সিঙ্গাপুরে। জমিজমা নিয়ে মামলার জেরে 2 ছেলে মেয়েকে বিদেশে রেখে এখন থাকছেন ঢাকায়। স্বামী 2 বছর আগে মারা যাওয়ায় জমি রক্ষা করতে করেছেন মামলা, ঘুরছেন দফতরে দফতরে। আমি মামলা করেছি, আমি তল্লাশি রিপোর্ট এনে আমি এসিল্যান্ডে একটা করছি, মিসকেস করছি। সেই মিসকেসের ভিত্তিতে ওরা শুধু একটার পর একটা ডেট দিচ্ছে। নতুন ভূমি আইনে যে আবেদনটা আপনারা করেছেন এটা আমরা করছি, বাট এখন কার্যকলাপটা আমরা এখনো শুরু করিনি। রিনি পারভিনের মতো এমন আরও অভিযোগ রয়েছে নতুন ভূমি আইনের সুফল না পাওয়া ভুক্তভোগীদের। বিদেশি ভদ্রলোক আমেরিকা থেকে এসে তার ফ্ল্যাট জবরদখল করে আছে। আমি অ্যাপ্লিকেশন করছি 29 তারিখ, এখনও নিষ্পত্তি হয় নাই। আমি মাঝখানে গিয়েছি, ওনারা বলে যে মন্ত্রণালয়ের থেকে এখনও কোনো নির্দেশনা আসে নাই, নির্দেশনা লাগবে, নানাবিধ কারণ। অথচ আইনে সুস্পষ্ট বলা আছে এটা যতদিন রুল না হবে, বিধি না হবে, ততদিন পর্যন্ত এক্সিকিউটিভ অর্ডারই হবে। 8টা মামলা ফাইল করেছি, ঘটনা তো 8-10টা এসছে। দলিল যার জমি তার, অর্থাৎ দখলে থাকলেই হবে না, জমির দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্রও থাকতে হবে। এই বিধান রেখে সংসদে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল 2023 পাশ হয় গত বছরের সেপ্টেম্বরে। তবে 8 মাস পেরিয়ে গেলেও সুফল পাচ্ছেন না বলে অভিযোগ বিচার প্রার্থীদের। এই যে অবহেলা, এই যে নেগলিজেন্স, আমার অ্যাপ্লিকেশনে কিছুই করবে না, ফেলে রাখবে, আমাকে একটা অ্যাকনোলেজও করলো না আমি কাজ করতেছি বা কাজ করতে পারবো না বা কিছু একটা, সেটা চ্যালেঞ্জ করে, তার অবহেলা ইনঅ্যাকশনকে চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে আগামী রোববারে হয়তো রিট হয়ে যাবে। এই বিষয়ে পদক্ষেপ নিতে দ্রুতই উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানান আইন বিশেষজ্ঞরা। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন বাস্তবায়নে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ তাদের। এই ভূমি প্রতিরোধ ব্যবস্থা যে আইনটা, এই আইনটা অত্যন্ত যুগোপযোগী, কিন্তু আইনটা সুফল পেতে হলে আমাদের যারা প্রশাসনিক লেভেলের কর্মকর্তা আছে, অর্থাৎ যাদেরকে ভূমি আইন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে আইন অনুযায়ী, ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড, তাদেরকে আমার মনে হয় একটু আগে প্রশিক্ষণ দেওয়া উচিত। মিনিমাম 3 মাসের একটা প্রশিক্ষণ তাদেরকে দেওয়া উচিত, এবং এই প্রশিক্ষণটা অবশ্যই দিতে হবে বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা বিচার কার্য করেন। আইনে বলা হয়, জরিপ ও রেকর্ড হালনাগাদে অন্যের জমি নিজের নামে প্রচার আর তথ্য গোপন করে কোনো ভূমির সম্পূর্ণ বা অংশবিশেষ কারো কাছে হস্তান্তর ও মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিলে সই করলে সাজা হবে 7 বছর। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের খবর।
দেশের বাজারে এলো নতুন স্মার্টফোন অনার ম্যাজিক 6 প্রো। রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। এ সময় বাংলাদেশে ফোনটির একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দেশের বাজারে অনার ম্যাজিক 6 প্রোর প্রতিটি ফোনের দাম পড়বে 1,29,999 টাকা। অনন্য ডিজাইনের ফোনটিতে রয়েছে দুর্দান্ত ক্যামেরা, বড় স্টোরেজ ও দীর্ঘস্থায়ী ব্যাটারি। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। চাপার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরেকবার। উপকূল জুড়ে রিমাল তাণ্ডব, বিস্তীর্ণ জনপদ বিদ্যুৎহীন, বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, 10 জনের প্রাণহানি। রিমালে ক্ষতিগ্রস্ত 19 জেলা, 35,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত। আবহাওয়া অনুকূলে আসলেই পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান প্রধানমন্ত্রী। বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের আশ্বাস। সাবেক আইজিপি বেনজিরকে গ্রেফতারে আইনি বাধা নেই, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইতে পারে দুদক। এমপি আনারের দেহাংশের সন্ধানে 2 বাংলার গোয়েন্দারা। সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ঢাকার ডিবি টিম। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল।